বাবা অংশুমান, এসো বাবা। কিরম লাগলো সাইটে গিয়ে? ঠিকই ছিল। এসো, বসো। অংশুমান, হ্যাঁ রে, সব ঠিক আছে তো? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। ব্যাস মাথাটা একটু ভারী লাগছে। আমার প্ল্যান ঠিকঠাক ওয়ার্ক করছে। অংশুমান বাবা, একে তো আমাদের পরিবার দুঃখে সাগরে ডুবে আছে, আর তার উপর তুমি নিজেকে নিজে এত কাজে ব্যস্ত করে রেখেছো যে তুমি তোমার শরীরের দিকে খেয়াল করছো না। কাজ করার সঙ্গে সঙ্গে শরীরের দিকেও খেয়াল রাখতে হবে বাবা। দাদু সেই দুঃখ থেকে বেরিয়ে আসার জন্যই কাজে ব্যস্ত থাকে। সেটা ঠিকই বলেছো বাবা, কিন্তু কেউ বাঁচতে তো ছাড়ে না। আমাদের কথা ভেবে নিজের খেয়াল রেখো। হ্যাঁ। বাবা খেয়েছিলিস তো? ভুলিসনি তো? না মা, আমি খেয়ে নিয়েছিলাম। মাথাটা একটু ভারী লাগছে, রেস্ট করলে হয়তো ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, গিয়ে বিশ্রাম নে, ক্লান্তির জন্যই হচ্ছে। হ্যাঁ। এটা ক্লান্তি নয়, খাবারের প্রভাব আন্টি। এরপর দেখতে থাকুন আরো কত কিছু ঘটে। ঘাম মোছার জন্য ওড়না নয়, রুমাল ব্যবহার করা উচিত। ছোট, আমার জন্য ফল নিয়ে আয়। আনছি দিদি। খাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি কর। আন্টি আমি দিয়ে আসবো। দেখো, ফলাহার তোমার থেকে নেবেন না। তুমি এক কাজ করো, অংশুমানকে কফি দিয়ে এসো। ওর মাথাটা ধরেছিল, কফি খেলে ভালো লাগবে। ঠিক ঠিক আছে, আছে? আপনি তাহলে ওনাকে ফলটা দিয়ে আসুন, আমি কফি দিয়ে আসছি। খাবারে ওষুধ মিশিয়েছিলাম বলে অংশুমান এতক্ষণ ঘুমিয়েছিল। এবার এই কফির প্রভাবে অংশুমান আমার কাছে আসতে বাধ্য হয়ে যাবে। তানিয়া তুমি দাঁড়াও, আমি লাইট অন করছি। আরে দরকার নেই, ছেড়ে দাও না। লাইট অন করে দিলে তো তোমার মাথাটা আরো বেশি ব্যথা করবে। লাইটটা চোখে লাগবে তো। লাইটটা বরং অফ করে তুমি কফিটা খেয়ে নাও। তুমি কফিটা খেয়ে নিলে আমি এখান থেকে চলে যাব, তারপর তুমি বিশ্রাম নিও। থ্যাংক ইউ। আর ইউ ফিলিং ফাইন? অংশুমান ঠিক আছো তো? অংশুমান, কি হলো? তানিয়া তুমি তুমি ঠিক আছো তো? তোমার কাছাকাছি এখন শুধু তানিয়াই আসতে পারে।
প্রভু মহাদেব, এটা কি হলো, কেন হলো? সবকিছু যেন ঠিকঠাক থাকে, প্লিজ। তানিয়া এখানে কি করছে? তানিয়া, তুমি এইভাবে আমার ঘরে? অঞ্জনা, হে দেবী মা, কাল রাতের হাওয়া খুব ভয়ানক ছিল। এরকম হাওয়া যেন আমার পরিবারের কোনো ক্ষতি করতে না পারে। বুঝতে পারছি না কি হয়েছে। অংশুমানদা আমার ফোন তুলছেন না কেন? আমার মনে খুব কু ডাকছে। হে প্রভু মহাদেব, সবকিছু যেন ঠিকঠাক থাকে। আর সহ্য করার মতো ক্ষমতা নেই আমার। সোমনা দিদি, বড় দাদা বাবুর টিফিন রেডি আছে, আমি গিয়ে দিয়ে আসি। না গিরিধারী দাদা, তোমাকে যেতে হবে না, আমি গিয়ে দিয়ে আসছি। এই নিন মিষ্টি খান। আরে বাহ, আপনি শুধু আমার দিকটা দেখুন, আমি আপনারটা দেখব। আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আরে সুমনা দেবী, সুমনা দেবী, আসলে ব্যাপারটা হচ্ছে বাচ্চারা ঘুম থেকে ওঠার পর শুধুমাত্র আপনারই নাম জপ করে যাচ্ছে, তাই আমি ভাবলাম যে আমি নিজে গিয়ে আপনাকে সাথে করে নিয়ে আসি। আমার গাড়ি আছে, একসাথেই যাওয়া না যায়। শিশির বাবু, তার প্রয়োজন নেই। আমি আপনার বাড়িতে গিয়ে আপনার বাচ্চাদের পড়ানোর জন্য রাজি হয়েছি। আমার দায়িত্ব কি আমি ভালো মতো জানি। আপনি দয়া করে আজকের পর থেকে আমার জন্য আর কষ্ট করবেন না। আমি সময় মতো পৌঁছে যাওয়ার চেষ্টা করব। আসলে হয়তো ওনার মুড ঠিক নেই মনে হয়। এই শোনো, সুমনা টিফিন কার জন্য নিয়ে গেল? অংশুমান দাদার জন্য। অংশুমানের জন্য? স্যার তো এখন এখানে আসেনি ম্যাম, আর উনি আমার ফোনটাও তুলছেন না। এক কাজ করুন, টিফিনটা এখানে রেখে দিন, উনি আসলে আমি ওনাকে দিয়ে দেব। না না, ঠিক আছে, আমি এখানে ওনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে ম্যাম, তাহলে আপনি একটু বসুন। হ্যাঁ, আমি আসছি। ফোন তুলে সুমনাকে কি বলবো? আমি কোন মধ্যান্তরে রয়েছি, কিচ্ছু বুঝতে পারছি না। তানিয়া, তুমি এইভাবে আমার ঘরে? অংশুমান, whatever happened last night, that's not right.
যা কিছু ঘটেছে সেটা অন্যায় ছিল, কিন্তু সিচুয়েশনটাই এমন ছিল যে যা ঘটার ছিল তা ঘটে গেছে। ডোন্ট ওয়ারি, আমাদের মধ্যে যা কিছু ঘটেছে সেটা আমাদের মধ্যেই থাকবে। আমি এই ব্যাপারে কারোর সাথে কিচ্ছু ডিসকাস করব না। হে ঈশ্বর, এ কোন সংশয়ে পড়লাম আমি? প্রথমবার বুঝতেই পারছি না কি করা উচিত। অংশুমানদা, প্লিজ ফোনটা তুলুন। অংশুমানদা, ফোনটা তুলুন প্লিজ। গিরিধারী দাদা, আমি ভাগলপুরে ফোন করে জেনেছি অংশুমান দাদা সকাল থেকেই অফিসে আছে। অংশুমানদা অফিসেই আছেন? তাহলে উনি আমার ফোনটা তুলছেন না কেন গিরিধারী দা? ওই রাতে নাকি ওনার খুবই শরীর খারাপ হয়েছিল, তাই সকাল থেকে উনি আর কারোর সাথে কথা বলছেন না। এমন কি ঘটনা ঘটলো যে অংশুমানদা কারোর সঙ্গেই কথা বলছেন না? অংশুমান, যা ঘটে গেছে সেটা প্লিজ ভুলে যাও। যা হয়ে গেছে সেটা তো আর বদলানো যাবে না। আমিও তো চেষ্টা করছি ভুলে যাওয়ার। কখনো কখনো জীবনে এমন কিছু ঘটে যায় যাতে আমাদের কোনো হাত থাকে না। প্লিজ ফরগেট এভরিথিং। ফরগেট এভরিথিং? বাট হাউ তানিয়া? আমি তো বুঝতে পারছি না এসব কি করে হলো। অংশুমান, আমি তোমার ওপর কোনো রকম প্রেশার ক্রিয়েট করে তোমাকে কোনো কিছুর জন্য বাধ্য করব না। আই প্রমিস। সুরভি আন্টি আমাকে 10 বার ফোন করে জিজ্ঞেস করেছে যে তুমি কেন কারোর সাথে কথা বলছো না, এত আপসেট কেন তুমি। উনি জিজ্ঞেস করছেন আমি তো লাস্ট কফি নিয়ে তোমার কাছে এসেছিলাম, এখন আমি কি উত্তর দেব? তানিয়া, আমার সঙ্গে জীবনে এরকম কখনো হয়নি যে আমি সম্পূর্ণ সেন্সলেস হয়ে গেছি। আর এই অজ্ঞান হয়ে যাওয়া, এটা সব থেকে বড় কোয়েশ্চেনের ব্যাপার। আমি জীবনে কখনো নেশা করিনি। আমি তো বুঝতেই পারছি না এসব কি করে হলো। যা ঘটেছে সেটা ভুল করে হয়েছে, তুমি প্রেশার নিও না। আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। আমি বলছি তো, আমি প্রমিস করছি তোমার। আসছি আমি, হ্যাঁ? সুমনা, তুমি এখানে? অংশুমানদা, এখন কেমন আছে আপনার শরীর? আমি শুনলাম কাল রাতে নাকি আপনার শরীর খুব খারাপ হয়ে পড়েছিল। কি হয়েছে আপনার অংশুমানদা? আপনি সকাল থেকে আমার ফোনও তো তুলছেন না। তুমি ঠিক বলছো সুমনা, আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্য তোমার ফোন রিসিভ করছিলাম না। না অংশুমানদা, ব্যাপারটা শুধুমাত্র এইটুকু নয়, কিছু তো হয়েছে যেটা আপনি আমার থেকে লুকোচ্ছেন। অংশুমানদা, আপনি আমাকে বললেন না যে সত্যিকে ধামাচাপা দিলে মিথ্যে তার রাজত্ব জাঁকিয়ে বসে, আর মিথ্যে তার শক্তি বাড়িয়ে আমাদের সমস্যা আরো বাড়িয়ে তোলে। সত্যি করে বলুন তো অংশুমানদা, কি ঘটেছে, কি এমন হয়েছে যেটা আপনি আমার কাছ থেকে লুকোচ্ছেন? এবার সুমনাকে কি বলবো আমি যে কোন সংশয়ের মধ্যে রয়েছি? যা আমার মন বলছে সেটা বিশ্বাস করব, নাকি যেটা তানিয়া বলছে আর যা দেখলাম সেটাকে? অংশুমানদা, আপনি আমাকে কিছু বলুন বা নাই বলুন, একটা বিষয় আমি খুব ভালো করে জানি যে আপনি কখনো কোনো অন্যায় করতে পারেন না। আপনাকে আমি চিনি অংশুমানদা। আপনার শরীর খারাপ একটা কারণেই হতে পারে, আপনি হয়তো কোনো বিষয় নিয়ে খুব স্ট্রেসফুল ছিলেন। অংশুমানদা, সুরভিমা সবসময় বলেন মাইন্ড যদি ডিস্টার্ব থাকে তাহলে কোনো আপনজনদের সঙ্গে সেটা শেয়ার করা উচিত। সমস্যা সমাধান হোক বা না হোক, তাতে মনটা অনেক হালকা হয়ে যায়। কে বলতে পারে আপনার সমস্যার সমাধান আছে আমার কাছে? মনে হয় শুধু সুমনাই আমার বিষয়টা বুঝতে পারবে। এই সংশয় শুধু ওই দূর করতে পারবে।
বাড়ি চলে এসো। কিন্তু মামি, আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি এক্ষুনি বাড়ি এসো, এক্ষুনি, বোঝা গেল? ঠিক আছে। কি হয়েছে? অংশুমানদা, মামি আমাকে এক্ষুনি মুহূর্তে বাড়িতে ডেকে পাঠিয়েছেন। আমি ছেড়ে দিয়ে আসছি। না অংশুমানদা, বারবার কেউ আপনাকে অপমান করবে আমি সহ্য করতে পারবো না। আপনি আসবেন না। আর এমনিতেও পরিস্থিতির মুখোমুখি হতে আমি শিখে নিয়েছি। অংশুমানদা, শুধু একটা কথা বলতে চাই আপনাকে, নিজের উপর কি করে বিশ্বাস করতে হয় আমি আপনার থেকেই শিখেছি। শুধু আপনার বিশ্বাসটা ভাঙতে দেবেন না। আপনি যেটা বিশ্বাস করেন সেটাই সঠিক, আর সেটাই আপনার অটুট বিশ্বাস। একজন বিধবার এই ধরনের আচরণ চলবে না। একজন বিধবার সীমা উল্লঙ্ঘন করা চলবে না। একজন বিধবার সীমা উল্লঙ্ঘন করা চলবে না। একজন বিধবার সীমা উল্লঙ্ঘন করা চলবে না। বিধবা ধর্মের পালন করো। বিধবা ধর্মের পালন করো। এসব তোর জন্য হচ্ছে। দেখ, আজ অবধি এই বাড়িতে যা হয়নি সেই সব আজ তোর জন্য হচ্ছে। যেটুকু সম্মান ছিল আমাদের আর আমাদের পরিবারের, সব তুই মাটিতে মিশিয়ে দিয়েছিস। দেখ এখন যখন বৌমা করে আনা হয়েছিল তখন তো সব নিয়ম মানা হচ্ছিল, যখন বিধবা ধর্ম পালন করতে হবে তখন নিয়মের কি হলো? সবকিছু তোর বিরুদ্ধে প্ল্যান মনো, তোর অধিকার কম করার জন্য। একবার ভেবে দেখ মনো, অংশুমান কেন সুলতানগঞ্জে কাজ শুরু করলো? কেন সুমনা বারবার কোনো না কোনো কারণে অংশুমানের সঙ্গে দেখা করতে ওর সাইডে চলে যায়? ভেবে দেখ। ছোট বলেছে তুমি আমাদের পরিবারের বৌমা নও, সেটা আমি মেনে নিয়েছি, কারণ আমি তোমাদের বিয়েটা কখনো মেনেই নিইনি। এখানেই বাজি জিতে গেল ছোট। কিন্তু সমাজে কারোর কথা চলে না, সমাজ একমাত্র তার নিজের নিয়মে চলে। দাও। এবারে তুমি বলো, আমাকে নয়, এই সব বিধবাদের, যে তুমি কার নামে সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র পরতে। বলো কার নামে? নন্দনের দেওয়া। হ্যালো, শুনতে পাচ্ছেন? না না, আপনি একদম চিন্তা করবেন না। আমি এমন খেলা খেলেছি না যে সুমনা নিজে থেকে আপনার কাছে পৌঁছবে। হ্যাঁ হ্যাঁ, কথা বলছি, পরে পরে কথা বলছি। তাহলে তুমি মানছো তো যে তুমি একজন বিধবা, রায় বাহাদুর পরিবারের বিধবা?
গেল সিদ্ধান্ত। ও মানে যে ও বিধবা। তাহলে বিধবা ধর্ম পালন কেন করলে না? কেন? শোনো, তোমরা বিধবা ধর্ম পালন করছে না, বলো তোমরা কি শাস্তি পাওয়া উচিত ওর?